মালদার ভুতনিতে বাঁধ নির্মাণের কাজে ফের বাধা দিলেন জমিদাতারা। ক্ষতিপূরণ না পেলে রায়তি জমিতে বাঁধ নির্মাণের কাজ করতে না দেওয়ার দাবিতে অনড় হয়ে উঠলেন তারা, যার জেরে ফের বন্ধ হয়ে গেল বাঁধ নির্মাণের কাজ। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের ভুতনির কেশপুর কালটুনটোলার বিস্তীর্ণ এলাকায়। জানা গেছে 2024 সালের বন্যায় ভুতনিতে গঙ্গা নদীর বাঁধ ভেঙে যায়, প্লাবিত হয় ভুতনির তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকা। মাস কয়েক যেন দুর্বিষহ জীবন কাটে লক্ষাধিক মানুষের। তাই রাজ্য সরকারের উদ্যোগে ভুতনিতে নতুন করে শুরু হয় বাঁধ নির্মাণের কাজ। ইতিমধ্যে খাস জমিতে শুরু হয়েছে বাঁধ নির্মাণের, কিন্তু প্রায় 2 কিলোমিটার রায়তি জমিতে জমিদাতারা ক্ষতিপূরণের দাবিতে অনড় থাকায় সেই জমির কাজ শুরু করতে পারেনি। কিছুদিন আগেই মালদার জেলা শাসক ও মানিকচকের বিধায়ক সহ অন্যান্য আধিকারিকের উপস্থিতিতে জমিদাতাদের নিয়ে বৈঠকও করা হয়। বের হয় সমাধানও। দ্রুত জমির ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন খোদ জেলা শাসক এবং মানিকচকের বিধায়ক। সম্মতি দেন জমির মালিকরা। জমির মালিকদের অভিযোগ, তাদের জমি নেওয়া হবে বলে অথচ প্রশাসনিক বৈঠকে আমাদের ডাকা হয়নি, জানানো হয়নি। পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের নিয়ে বৈঠক করা হয়েছে। এমন অবস্থায় জোরপূর্বক জমিতে বাঁধ করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ এলাকাবাসীর। এই ঘটনার সামনে আসতেই জমি পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে গ্রামবাসীদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ জেলা প্রশাসনকে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন তারা। তারপরেও ভয়ের মধ্যে জমি আঁকড়ে ক্ষতিপূরণের দাবিতে অনড় এলাকায় রয়েছেন তারা। ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত জমিতে কাজ করতে দেবেন না তারা বলে স্পষ্ট করেছেন নদী তীরবর্তী এলাকার জমির মালিকেরা। এর সাথে কোনো সমস্যা নেই। কিছু পরিবার সেদিনটা মিটিংয়ে আসতে পারেনি, খবর দেওয়া হয়েছিল তারা আসতে পারেনি কোনো কারণে, তারা সেটা বুঝতে পারছে না। আজকে এই মিটিং অলরেডি চলছে, ভর্তি থানায় বসে বিডিও সাহেব আছেন, আইসি ওখানকার ওসি আছেন, অফিসাররা আছেন, ওখানে বসে কথা বলছেন, মিটিং চলছে। ওদের যে মানে এখন একদিকে কাজ চলছে আর একদিকে আমাদের লোক জমিটা পার কত জমি অ্যাকোয়ার করছে করে ওটাকে করে ওদেরকে টাকা দিচ্ছেন। সে মতন অবস্থাতে ওরাও একই অবস্থাতে আছে, ঠিক আছে। সেই জন্য তারা বুঝতে না পারার জন্য তারা বুঝে যে আমরা জমি দিয়েছি, আমাদের বাড়ি পড়ছে, আমাদের টাকাটা দেওয়া হবে। সেটা সবাইকে তো দেওয়া, টাকাও দেওয়া হচ্ছে না, আমাদের আগে ইনকোয়ারি চলছে তারপর জমি, তারপরে যে যত টাকা পাবে সেটাই দিয়ে দেওয়া হবে। এটা অলরেডি মমতা ব্যানার্জি দুটো ক্যাবিনেট করে, একটা ক্যাবিনেটেই মাত্র দুটো ক্যাবিনেট করে উনি টাকাটা পাস করে দিয়েছেন। আর আমরা কত গর্ববোধ করলাম, আমরা ডিএম সাহেব আমরা সবাই বসেছি ওখানে, সব যারা যারা জমি মার্কেও করছে তারা অলরেডি এরা করছে। এনারা যারা আছেন এখানে তাদের কিছু লোক আছে, ওনারা হয়তো অন্য দলের সব সমর্থন হতে পারে, কিন্তু সেখানে তো আমরা সেখানে দেবো না, যার বাড়ি করছে তাকে জায়গা দিতে হবে। সেই হিসাবে আজকে বিডিও সাহেব অলরেডি মিটিং চলছে, আমি একটু লেটে হয়ে গেলাম। এবং তাছাড়াও এখানে আমি দেখলাম যে ভারতীয় জনতা পার্টির একটি নেতা আছে মানিকচকে, নতুন করে তুর্কি নেতা, সে বলছে এই কথাগুলো যে তৃণমূলের নেতারা টাকা কামাচ্ছে, ইরিগেশন অফিসাররা টাকা কামাচ্ছে, এটা বলা ছাড়ার জায়গা নেই। হ্যাঁ, মানে তৃণমূল টাকা কামাচ্ছে, এটা একটা যেহেতু শুভেন্দুর কথা, তারা এই সুরটা টানে। কোনো পার্টি, কোনো তৃণমূল পার্টি বলুন না, ইরিগেশন ডিপার্টমেন্ট, টাকার ব্যাপারটা এখানে নাই। এখানে মূলত হচ্ছে যে কাজ এবং নিরপেক্ষতার সঙ্গে হচ্ছে, ওরা যদি দেরি করে তাহলে আমাদের কাজটা হবে না, আমাদের তাহলে বাঁধটা ভেঙে যেতে পারে। এবং বাঁধের কাজ করার জন্য তারা সম্পূর্ণভাবে অলরেডি কাজে নেমে গেছে। আমাদের যেগুলো সরকারি জমি ছিল সেখান দিয়ে বাঁধ হয়ে গেছে, যেগুলো রায়তি জমি আছে সেরকম এটা আমাদের যেরকম ভুতনি দিয়ারা, এটা হচ্ছে হিরানন্দপুরের দিকটা করছে, এটা নিয়ে আজকে সমস্যা হচ্ছে। এবং রতুয়া থেকে রতনপুরে যে রামবাবু ওখানে আছেন, রামলাল মন্ডল, উনিও ওখানকার প্রধান, উনিও ওখানে বলেছিলেন যে আমার ভুতনিতে সেচ দপ্তর 6,10,00,000 বাঁধ নির্মাণ করছে একটা। আপনারা সবাই অবগত আছেন যে ভুতনিতে বারবার রিং বাঁধ দেওয়া হয়, ভাঙন হয়, স্থায়ী সমাধান করা হয় না। পাশাপাশি ভুতনিবাসী এই গঙ্গা ভাঙনের জন্য সর্বশান্ত। আজকে যে ইরিগেশন দপ্তর 6,10,00,000 টাকার যে বাঁধ নির্মাণ করছে, যারা বন্যায় কবলিত, যারা বাড়ি ঘর জমি জায়গা নিয়ে সর্বশান্ত, যাদের জমির উপরে বাঁধ তৈরি করা হচ্ছে, তাদেরকে একবারও মিটিং এ ডাকা হয়নি, আলোচনাই করা হয়নি। তাদের বাড়ি পড়ছে, তাদের জমি পড়ছে, রেকর্ডি জমির আয়তি সম্পত্তি পড়ছে,
অথচ তাদের তো এমনিতে সর্বশান্ত আছে, তাদের যেরকম জমির ক্ষতিপূরণের দরকার আছে, পাশাপাশি যারা বাড়ি করে আছে, যারা নিরীহ খেটে খাওয়া সাধারণ মানুষ, গরিব মানুষের তাদের বাড়ির টাকারও দরকার আছে, এই সরকারকে তার ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু কতিপয় দালাল যারা ভুতনিতে প্রায়ই গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান করছে না, বারবার রিংবাদ করা হচ্ছে, বন্যার সময় প্রচুর কোটি কোটি টাকা আত্মসাৎ করছে ইরিগেশন দপ্তর, আর সেখানকারই কিছু তৃণমূলের নেতা প্লাস উপর থেকে নিচে লেভেলের আধিকারিক থেকে শুরু করে তারা জড়িয়ে আছে। আর সেই আজকে যে বাঁধ নির্মাণ করেছে প্রায় 6 কোটি 10 লক্ষ টাকার, সেখানে জমিদাতা বা বাড়ি যাদের আছে তাদেরকে ডাকা হয় না, কিছু দালাল চক্র তৃণমূলের নেতারা জড়িয়ে আছে, তারা জমির মালিক বাড়ির মালিক সেজে যোগাযোগ করছে প্রশাসনিক লেভেলে, এবং বিস্তর অভিযোগ যাদের সর্বশান্ত লোকের যোগাযোগ। এখানে হলো কি আমাদের এখানে রেকর্ড সম্পত্তি, এখানে মানে কি আমরা এখানে গাড়ি দাঁড় করেছি, এখানে মানে কি যতক্ষণ ক্ষতিপূরণ না পেলে ততক্ষণ আমরা মাটি ফেলতে দিব না। ওই ইসে মানে কি অনেকজন এখানে এসে হুমকি দিচ্ছে যে কি গাড়ি আটকাবেন না, মাটি ফেলতে দেন, 2 মাস পরে টাকা দেওয়া যাবে। কিন্তু টাকা দেওয়ার কোনো সমস্যা নেই, কোনো সমাধান নেই। এর ভিতরে হলো কি যে কি আরো হুমকি দিয়ে সরকারের লোক আসবে, পুলিশ আসবে, ওপর থেকে বলছে ডিএম আসবে, এ আসবে, ও আসবে, কেউ আসছে কে আসছে না আমরা কোনো মানে কি জানতে পাই না। জোর করে মাটি ফেলাচ্ছে, ওই জন্য আমরা গাড়ি থামিয়ে রেখেছি, কোনো মাটি ফেলতে দেবো না। কাজ বন্ধ রেখেছে? হ্যাঁ, কাজ বন্ধ আছে। মানে রায়তি জমিতে কাজ বন্ধ? হ্যাঁ, রায়তি জমিনে কাজ বন্ধ। কার চেয়ে এসো? এই যে আমাদের যতটা মেম্বার আছে, প্রধান আছে, আমাদের জেলা পরিষদ আছে, তার ভিতরে আমাদের থানার লোক আছে। হ্যাঁ, যতটা ধরলে কি আমাদের দেশের যতটা ধরলে কি বাধা কেন, ওরা কেন হুমকি কেন দিচ্ছে আপনাকে? হুমকি দিচ্ছে যে কি জমিতে মাটি ফেলতে দেন, আটকাবেন না, পরে টাকা খেয়ে যাবেন। কিন্তু এখন আমরা কোনো টাকা পয়সা পাইনি। এটা আবার কিছুটা না নিয়েছে, তো এই মতো আমাদের দিকে ওই পক্ষ থেকে লড়াই করছে, আমাদের পক্ষে নাই। আচ্ছা, আপনাদের পাশে কেউ দাঁড়িয়েছে এখনো পর্যন্ত? না, আমাদের পাশে কেউ দাঁড়ায়নি। আচ্ছা, আপনারা আমরা নিজেরাই জমিওয়ালা, নিজেরাই লড়াই করছি? হ্যাঁ, নিজেরাই লড়াই করছি, আমাদের পক্ষে কেউ না। জমিকে দেখাশোনা আপনারা নিজেরাই করছেন? হ্যাঁ, নিজেরাই করছি। আমরা সবসময় পাড়া দিয়ে এখানে দেখাশোনা করি। যখন কাজ চালু হলো আমরা দিনমান কোনো কাজ করি না, এখানে পড়ে থাকি কাজ বন্ধ করার জন্য। যতক্ষণ ক্ষতিপূরণ না পেলে তখন আমরা কাজ করতে দেব না। আপনার নামটা? সমিতা মন্ডল। এর সমস্যা নিয়ে বিধায়ক সাবিত্রী মিত্র, জেলা শাসক, ব্লকে বেশ কয়েকবার মিটিং করেছে স্যার। আমরা তো জানি না, কিন্তু আমাদের জানাও হয়নি, আমাদের কোনো এলান্সও করা হয়নি। কিন্তু আমরা জমিনওয়ালা আমরা এখানেই আছি, কিন্তু আমরা ওইগুলো জানি না যে আজকে ওখানে মিটিং হচ্ছে কি আজকে ওখানে মিটিং হচ্ছে, আমরা এগুলো কিছুই জানি না। এখানে কোনো এলান্সও করা যায়নি। এই যখন বাঁধ মাপছে, আমরা এটাও মনে ভাবলাম না যে এটা দিয়ে বাঁধ যাবে। আমি মনে ভাবলাম যখন এখান দিয়ে আমিন মাপামাপি করতে লাগলো, তখন দেখছি যে এখান দিয়ে বাঁধ হচ্ছে। তো আমরা হচ্ছে যখন পড়ে গেছে, তো আমাদের সমাজেরই বাঁধ হচ্ছে, মানে বাঁধ হওয়া মানে কি আমাদেরও ভালো। তো যাক হোক, তো আমরা মনে ভাবলাম যে আমরা নিজের প্রাপ্যটা পেয়ে যাব, আমরা বাঁধটাও হয়ে যাবে, আমাদেরও ভালো হবে। এখন দেখছি যে কোনো টাকা পয়সা নোটিশ ফটিস কিছু নাই। এখন শুধু দেখছি যে মাটি বলে মাটি ফেলে যাও, বাঁধটাকে জলদি ক্লিয়ার করো, এটাই এরা বলছে। তো আমরা রোগ করেছি যে রেকর্ডে রায়তি সম্পত্তি আছে, আমাদের জমি সব নদীতে কেটে গেছে, এই কুটু বেঁচে আছে। তো আমরা মনে ভাবছি যে নিজের প্রাপ্যটা মিলে যাবে, আমরা এখানে থাকবো। এখানে যদি নাই থাকবো, এখানে তো আমাদের জমি নাই, তো কোথাও খরিদ করে আবার বাড়িঘর করে থাকবো। এখন সমস্যাটা আমরা নিজের প্রাপ্যটা পাচ্ছি না। খালি বলছে যে বাঁধটা ক্লিয়ার হোক, তারপরে টাকা দেওয়া হবে। 2 মাস লেটও হতে পারে। তো ওই করে তো আজকে যেমন 2022-এ বাঁধ হয়েছে, না কোনো নোটিশ পেয়েছে, না কেউ টাকা পেয়েছে, বাদ তো হয়ে গেছে, সব আপনার জায়গায় চলে গেছে। তাহলে জমিনওয়ালাগুলো কার কাছে যে এখন টাকাটা পাবে? ওরা তো কোনো টাকা পায়নি। আমাদের এখান থেকে কেউ যায়নি, ওখান থেকে গিয়েছিল হিরানন্দপুর থেকে। আমি ভিডিওতেই দেখলাম যে মিডিয়ার ভিতরে যে বীরবলরা গিয়েছিল, রামলাল মামাকে দেখলাম, আমি ভিডিওতেই দেখেছি। ওনারা কি আপনাদের জানাননি? না, ওরা আমাদের জানায়নি। মানে আপনারা যে জমিদাতা, আপনারা তো জমিদাতা, জমি আপনাদের পড়ছে তো? হ্যাঁ, জমি আমাদের। কিন্তু আপনারা জানেন না মিটিং? না, আমরা মিটিং এর বারে জানি না। তাহলে কারা যেত? শুধু ওই কজন? ওরা যারা ওই যে বাদে যারা কাজ করছে, ওরা তো জানা আছে যে এখানে বাদ হবে, আজকে ওখানে মিটিং আছে, তো ওরা গিয়েছে। আমরা তো জানি না যে ওখানে যেতে হবে, ওখানে মিটিং আছে, আমরা যাইনি, আমরা জানিও না, যাইও না।
ব্যাপার রয়েছে। আমরা চাইছি যে আমাদের নিজের প্রাপ্যটা দিয়ে দে, বাদ করে লেখ। আমরা বলছি না যে বাদ না হলে ভালো হয়, কিন্তু আমরাও বলছি যে হলে ভালো হয়, কিন্তু আমাদের প্রাপ্যটা দিয়ে দাও, তার বাদটা করে দাও। আপনার নাম? আমার নাম তরুণ মণ্ডল। তৃণমূলের শ্রমিক সংগঠনে যোগদান করলো 300 জন চা শ্রমিক। সোমবার রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের চেউলিবাড়ি চা বাগানের শ্রমিকেরা সিপিআইএম ও কংগ্রেসের শ্রমিক ইউনিয়ন ছেড়ে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসিতে যোগদান করেন। এদিন নতুন যোগদান করা শ্রমিকদের হাতে সংগঠনের পতাকা তুলে দেন জলপাইগুড়ি আইএনটিটিইউসির জেলা সভাপতি তপন দে ও শ্রমিক সংগঠনের রাজগঞ্জের ব্লক সভাপতি সালেমান মোহাম্মদ। যোগদান করা নতুন সদস্যদের নিয়ে গঠন করা হয় তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি। কমিটির তালিকা বাগানের ম্যানেজারের হাতে তুলে দেওয়া হয়। এই নবগঠিত কমিটি বাগানের শ্রমিকদের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগ ও দাবি দাওয়া নিয়ে সক্রিয়ভাবে কাজ করবে বলে জানা গিয়েছে। চা বাগান এটা আমাদের রাজগঞ্জ ব্লকের একেবারে পানিকড়ি অঞ্চলে একটা শেষ প্রান্ত। এখানে আমরা ইউনিয়ন গঠন করলাম, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। যে কমিটি গঠন করা হলো, কৃষ্ণ রায় সভাপতি, আমাদের কৃষ্ণদা সভাপতি হয়েছে ইউনিটের। তারপরে বুধারু রায় হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, ভাদ্রু রায় ভাইস প্রেসিডেন্ট, বাসুদেব রায় এবং ভাইস প্রেসিডেন্ট, ধৈর্য রায় হচ্ছে আমাদের সেক্রেটারি, ধৈর্য আমাদের হচ্ছে ইউনিট সেক্রেটারি। তারপরে শ্যাবারু রায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মহেন্দ্র রায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, নিপেন রায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বদন রায় হচ্ছে ট্রেজারার এবং উমেশ রায় হচ্ছে অ্যাকাউন্টেন্ট, এবং আরো বাকি আরো 25-30 জন নিয়ে আরো কমিটি হলো এবং মহিলাদেরও এই কমিটিতে রাখা হয়েছে। তো আমরা এই কমিটিটা করলাম, আজকে ম্যানেজমেন্টের কাছে কমিটি জমা দেবো। পাশাপাশি আমরা 7 দিনের মধ্যে এখানে যে দাবিপত্রগুলো উঠে আসছে, যে এখানে একটা শ্রমিকদের মধ্যে ওয়েজেসের বৈষম্য, সেটা হচ্ছে প্রায় কারো 222 টাকা, কারো আবার 210 টাকা, কেউ আবার 200 টাকা বা 175 টাকা। তো এই ধরনের যে বৈষম্য দীর্ঘদিন ধরে চলছিল। এখানে সিটুর ইউনিয়ন ছিল, এনইপিডব্লিউর ইউনিয়ন ছিল, মানে কংগ্রেসের ইউনিয়ন ছিল, আর তৃণমূলের ইউনিয়ন, আমাদের টিডিপিডব্লিউ একটা সময় ইউনিয়ন ছিল। আজকে সমস্ত ইউনিয়ন ত্যাগ করে সবাই সিটু, এনইপিডব্লিউ বা টিডিপিডব্লিউ সবটা মিলে আজকে কিন্তু তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন এখানে কমিটি গঠন করা হলো এবং প্রায় 300 শ্রমিক সবাই মিলে আজকে কিন্তু যোগদান করে আজকে আমাদের এই বাগানে পূর্ণাঙ্গভাবে এখন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন আইএনটিটিইউসি অনুমোদিত এই ইউনিয়ন আজকে থেকে এখানে পথ চলা শুরু করলো এবং সমস্ত ইউনিয়নের নেতৃত্ব আজকে কিন্তু যোগদান করলো। যোগদান করে এই আমাদের যে দাবিপত্র, আগামী দিনে যে দাবি শ্রমিকদের, যে আমাদের হাজিরা সমান করতে হবে, শেড গার্ডেনের সমান করতে হবে, কারণ এখানে ফ্যাক্টরি আছে। এখানে দুর্ভাগ্যজনকভাবে ফ্যাক্টরি শ্রমিকদেরকে 222 টাকা দেওয়া হয়, আবার চা বাগানের শ্রমিককেও 222 টাকা দেওয়া হয়। আবার বলা হয় যে এই চা বাগানের এটা চা বাগান নাকি প্রজেক্ট গার্ডেন, যদি চা বাগান প্রজেক্ট হয় তাহলে কারখানার মজুরি 310 টাকা হওয়া উচিত ছিল অ্যাজ পার এগ্রিমেন্ট আমাদের নর্থ বেঙ্গল অ্যাসোসিয়েশনের। তাহলে সেখানেও শ্রমিকরা বঞ্চিত হয়েছে, আবার চা বাগানের শ্রমিকরাও বঞ্চিত হয়েছে। এই বঞ্চিত শ্রমিকদের দাবি আদায়ের জন্য তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এবং জেলা আইএনটিটিইউসির পক্ষ থেকে এবং আমাদের ব্লক আইএনটিটিইউসির সভাপতি এমডি সলেমান আমার সাথে আছে, আমরা সবাই মিলে আমরা চেষ্টা করব যাতে শ্রমিকদের যে বঞ্চনা ছিল এতদিন, সেই বঞ্চনা থেকে শ্রমিকরা যাতে রেহাই পায় এবং বাগানও সুষ্ঠুভাবে চলে। তার জন্য আজকে আমরা সকাল সকাল গেট মিটিং করলাম এবং ম্যানেজারের কাছে আমাদের ইউনিট কমিটি জমা দিচ্ছি। আগামী 7 দিনের মধ্যে আমরা শ্রমিকদের যে দাবি দেওয়াগুলো সেগুলো আমরা পেশ করব এবং সুস্থভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবার চেষ্টা করব, যাতে বাগানও চালু থাকে, আবার শ্রমিকরাও তাদের দাবি আদায় করতে সক্ষম হয়। এটুকুই আজকে আমাদের মিটিং ছিল। এটা আমরা জলপাইগুড়ি জেলা আইএনটিটিইউসি এবং তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আজকে সকলের সামনে অবগত করছি। ব্লক কংগ্রেস নবনির্বাচিত ব্লক সভাপতিকে সংবর্ধনা দেওয়া হলো আজ। উপস্থিত ছিলেন পিসিসি মেম্বার এমডি নাসিম এহসান সহ ব্লক কংগ্রেসের সভাপতি হারুনুর রশিদ, ডিস্ট্রিক্ট মাইনরিটি চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, ডিস্ট্রিক্ট উইথ প্রেসিডেন্ট শামসাদ সহ অন্যান্যরা। কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন এদিন। ব্লক সভাপতি হারুন রশিদ বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভালো ফল হবে। দল আমার উপর আস্থা রেখেছে, তাই আমি কাজ করতে পারবো। আজকে আপনাদেরকে সবাই এখানে আসছেন, অসংখ্য ধন্যবাদ আসার জন্য। আর প্রথম কথা, আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী মহেশ্বর গুপ্ত মহাশয়, আমার গোয়ালপুকুরের ব্লক প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি এবং ইউথের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শামসাদ্দা এবং ইসলামপুরের মাইনরিটি চেয়ারম্যান মহসিন ভাই, আমার রাজনীতিকের বন্ধু, আর আমার চোপড়ার
স্টেট জেনারেল সেক্রেটারি অশোক রায়, গোয়ালপুকুরের পাঞ্জিপোরা কমরুল হুদা দাদাকে আমি এদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার উপরে আস্থা রেখেছে যে আমি কতটা কাজ করতে পারবোই বলে আজকে আমার উপরে আশা রেখেছেই বলে আজকে আমাকে ইসলামপুরের ব্লক প্রেসিডেন্ট বানিয়েছে। আর 2026-এ যে বিধানসভার ভোট আসে সেই বিধানসভার ভোটের মধ্যে আমি তাই প্রুফ করাই দেবো যে আমি কতটা ইসলামপুরের ব্লক প্রেসিডেন্টের মধ্যে যে আগে ব্লক প্রেসিডেন্ট যারা ছিল তার থেকে বেশি করে কাজ করে যদি আমি দেখাতে না পারি তাহলে আমার মহেশ সেনগুপ্তর মহাশয়ের কাছে আমার মাথা দেখানোর আমার দেখানোর মতো থাকবে না। আমি চেষ্টা করব যে ইসলামপুরের যে সংগঠন সেই সংগঠনকে আমাকে শক্তিশালী করতে হবে। কিভাবে শক্তিশালী হবে সেই শক্তিশালী আমি করার প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে আমি চেষ্টা চালিয়ে যাব। আমি ইমিডিয়েটলি তাড়াতাড়ির মধ্যেই আমি এই ব্লকটাকে আমি সাজানোর চেষ্টা চালাবো। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? দেখুন, যারা ইসলামপুরের ব্লকের কর্মী আছে আপনারা দেখতেই পালেন আজকে এই মিটিংয়ের মাধ্যমে আপনার ক্যামেরার মাধ্যমে ফেস টু ফেসের মধ্যে দেখতে পালেন যারা ব্লকের কর্মী আছে তারা কর্মীগুলো সব ব্লক কর্মী সবাই একটা উৎসাহ বেড়েছে যে আমার যে হারুনদা একটা কাজের ছেলে কাজের লোক এইভাবে আমাকে আজকে সবাই খুশি আছে। এই খুশিতে আজকে এই প্রোগ্রামটা আমাদের রাখা। আমি বেশি কিছু বলতে চাই না। আমি মহেশ সেনগুপ্ত মহাশয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি ওনার নেতৃত্বে আমি যেভাবে আদেশ দিবে সেই আদেশে আমি কাজ করব এবং নেসিন্দাকে আমি অনেক ধন্যবাদ জানাই। আমার সংসদদা ইউথ প্রেসিডেন্ট আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাই। আমার বন্ধু মহসিনকে আমি অনেক ধন্যবাদ জানাই। পাকা রাস্তার দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। ঘটনার জেরে বন্ধ হয়ে গেল রাজ্য সড়কে যান চলাচল। গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর রাধানগর এলাকার ঘটনা এটি। দীর্ঘ 3 ঘন্টা পথ অবরোধ চলার পর এলাকার জনপ্রতিনিধিদের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে খবর, গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর থেকে শহরনালী পর্যন্ত রাস্তাটির দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। গ্রামবাসীদের যাতায়াতের সুবিধার্থে দীর্ঘদিন আগে রাস্তাটি ইট সোলিং করা হয়। তবে দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ার কারণে 2.5 কিলোমিটারের এই ইট সোলিং রাস্তাটি বর্তমানে যান চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে যাওয়ায় চলাচল আরো কঠিন হয়ে পড়ে। স্কুলগামী ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ মানুষ এবং কৃষিপণ্য পরিবহনে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার বাসিন্দারা। বহুবার বিষয়টি স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে আজ স্থানীয় জনগণ একত্রিত হয়ে রাধানগর এলাকায় ডিউল নানাগুলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন, যার জেরে বন্ধ হয়ে যায় রাজ্য সড়কে যান চলাচল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ সহ এলাকার জনপ্রতিনিধিরা। অবরোধকারীদের সাথে তারা আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করে। এই বিষয়ে জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার জানান, রাস্তাটি সংস্কারের জন্য ইতিমধ্যে অনুমোদন পাওয়া গেছে। শীঘ্রই এর মেরামতের কাজ শুরু হবে বলে তিনি আশ্বাস দেন। যদিও এলাকাবাসী দ্রুত কাজের বাস্তবায়ন দেখতে চান। তাদের বক্তব্য, প্রতিশ্রুতি অনেক শোনা গেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যতক্ষণ না পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। এখন দেখার বিষয় কবে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার কাজ শুরু হয় এবং এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটতে তারা দেখতে পান। এক নম্বর সমস্যা, আমরা কোনো রোগীকে নিয়ে হসপিটালে যেতে পারি না। খুব বিশেষ করে আমাদের ডেলিভারি মারা যারা আছেন ওনারা আমাদের গাড়ি আসতে আসতে গাড়ির মধ্যে প্রস্রাব হয়ে যায়, এমনকি হসপিটালে যায় আবার নার্সদের গাল খেতে হয় যে আপনারা আগে কেন আনতে পারলেন না। কিন্তু আমরা যে রাস্তার জন্য ওনাদেরকে হসপিটালে নিয়ে যেতে পারি না সেইটা আমরা বলে বোঝাতে পারি না আমরা হসপিটাল দপ্তরে। এবং তার সাথে সাথে এই যে আমাদের বয়স্ক মানুষগুলো আছেন যারা এই যে বয়স্ক ভাতা পাচ্ছে, আমাদের এই রাস্তা সোহনালী থেকে রাধানগর আসে, এই রাস্তায় আমরা ব্যাংকে আসি, ওনারা ভাতার টাকা তুলতেও আসতে পারে না, যেহেতু এই রাস্তায় আমাদের যানবাহনের কোনো রকম সুযোগ সুবিধা পাই না। বর্ষার দিনে কি অবস্থা হয়? বর্ষার দিনে তো আর বলেন না, ট্রাক্টর আসে হাল চাষ করে ট্রাক্টর গাড়ি দিয়ে আসে, যারা বাইক আরোহী বাইক যারা চালায় তারাও অনেকের অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে হয়। কতদিন ধরে এই সমস্যা আপনাদের? আমাদের এই সমস্যা মোটামুটি 5-6 বছর আগে ঠিকই ছিল, কিন্তু 5 বছর পর থেকে একদম বেহাল হয়ে আছে। আচ্ছা, তার জন্য কি করেছিলেন? আমরা রাধানগরে পথ অবরোধ করেছিলাম।
কি আশ্বাস দিল? আমাদের আশ্বাস দিয়েছেন যে 15 দিনের মধ্যে রাস্তাটা করে দেবে, আর না হলে আমরা এর পরে আবার বৃহত্তম আন্দোলনে নামতে রাজি আছি। আপনার নাম দাদা? আমার নাম প্রথম। যাতায়াতের অনেক সুবিধা অসুবিধা হচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন একটা হাই স্কুল রয়েছে, এখানে একটা ব্যাংক রয়েছে। এই পাড়ার ছেলে মেয়েরা ওই রাস্তা দিয়ে যেতে অনেকগুলো টাকা ওদের খরচ হয়ে যাচ্ছে। সাইকেল দিয়ে, সরকার সাইকেল যেহেতু দিয়েছে, তাহলে রাস্তাটা ভালো থাকলে এখানে যেতে পারতো। এখান দিয়ে একটা টোটোওয়ালাকে যদি বলি, ভাই আমি 50 টাকা দিব, টোটোটা নিয়ে তুই ব্যাংকে চলে যাতো, আমার শ্বশুর কিংবা আমার শাশুড়ি ব্যাংকে যাবে, বেকার ভাতার টাকা তুলবে, পারবে না। আসতে পারলে দেখলেন রাস্তাটার কন্ডিশন কিরকম। কতদিন ধরে এই সমস্যা? কতদিন থেকে? 20 বছর তো হয়েই গেল রাস্তাটার সমস্যা। না না, তখন 20 বছরটা বলা, 20 বছরটা তাহলে বলেন আপনারা রাস্তাটা দেখছেন তো, দেখলেন তো কি করেছিলেন তার প্রতিবাদে? এই তো প্রতিবাদ আমরা করি, আমরা মৌখিকভাবে সান্ত্বনা পেয়ে আমরা চুপচাপ ছিলাম এতদিন। হ্যাঁ, ভোট আসলে মিটিং করে, রাস্তাটা স্যাংশন হয়ে গেছে, কবে হবে বলতে পারছি না, তবে এবার হয়ে যাবে। ঠিক আছে, হয়ে যাবে, এই তো হচ্ছে। এবার আমরা দেখতেছি আমাদের এত বিপদ সীমার উপর দিয়ে উঠে যাচ্ছে, আর তো হওয়ার কোনো কাজ নেই। তার আমরা এতগুলো জনগণ যদি আমরা একটা গ্রামে বাস করি, সেখানে একটু জলের ব্যবস্থা নাই, একটা রাস্তার ব্যবস্থা নাই, আমরা সরকার থেকে কি চাইছি? আমরা ব্যক্তিগতভাবে কিছু চাইছি না, তো আমরা চাচ্ছি 10 জন লোকের জন্য সুবিধা যেন হয়। এখানে 10টা বেকার ছেলে, সবই তো বেকার, এখন দুনিয়াটা তো দেখতে পাচ্ছেন। তাহলে 10টা ছেলে যদি টোটো চালায় এই রাস্তাটা দিয়ে, তাদের তো পেটের ভাতটা হবে। তাহলে কি করে হবে পেটের ভাতটা? সেটার জন্য আমরা নিজের জন্য চাইছি না, আমরা 10টা লোকের সুবিধার জন্য চাইছি। আর এই যে ব্যাংকটা দেখতে পাচ্ছেন, এই ব্যাংকের থেকে সয়রাপুর, জয়পুর, বুড়িনগর, এসব সব এলাকার কিন্তু এখানে ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে। সেখানে তাহলে বৃদ্ধরা কতগুলো লোক ভাতা পায়। আমরা না ইয়ং মানুষ দৌড়াতে চলে আসছি, কিন্তু আমরা তো এইভাবে হেঁটে আসতাম না। আমরা যদি এখানে রাস্তাটা ভালো হতো, তাহলে একটা টোটোর 5 টাকা দিয়ে আমরা ন্যাশনালে পৌঁছে যেতাম। ন্যাশনালে পৌঁছে আমরা 5 টাকা দিয়ে গঙ্গানগর যেতে পারতাম। আমরা সেটা দিয়ে 50 টাকা খরচ করে আমরা কতগুলো টাকা, তাহলে একটা মেয়ে কলেজে যাবে, নিত্য কলেজে যাবে, তাহলে এই মেয়েটার কতটা খরচ? ওর বাবার তো কিছু নেই। সামান্য এই মেয়েটাকে নিয়ে আমি বলছি ইস্যু। তাহলে বলেন আমরা কি করে? অবরোধ রাস্তাটি শহরনালী থেকে রাধানগর অব্দি একটা ইরসোলিং রাস্তা, দীর্ঘদিন ধরে বেহাল হয়ে আছে। আমরা বিভিন্ন দপ্তরে বিষয়টা জানিয়েছি। অলরেডি RIDF থেকে এই রাস্তাটা টেন্ডার হয়ে গেছে, কিন্তু একটা টেকনিক্যাল কারণে এই রাস্তাটি একইভাবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকেও টেন্ডার হয়েছে। সেই কারণে দুটো দপ্তর থেকে টেন্ডার হওয়াতে একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য কাজটি শুরু করতে বা ওয়ার্ক অর্ডার দিতে একটু দেরি করছে। আমাদের ধারণা, আমরা অলরেডি কথা বললাম SRD RIDF আধিকারিকের সঙ্গে কথা বললাম, যে তারা বললো যে এই টেকনিক্যাল প্রবলেমটা সলভ হতে মোটামুটি 1 মাসের মধ্যে ওয়ার্ক অর্ডার এজেন্সিকে বুঝিয়ে দেবে এবং তারপরে কাজ শুরু হবে। 2 মাস আগে এটা টেন্ডার হয়ে গেছে, স্বাভাবিক একটা এলাকার মানুষের ক্ষোভ থাকবে যে এতদিন আগে টেন্ডার হয়েছে তাও কাজটা শুরু হচ্ছে না কেন। সত্যি রাস্তাটি খুব প্রয়োজনীয় এবং রাধানগরে একটা ব্যাংক অফ ইন্ডিয়া আছে, প্রচুর গ্রাহক সেই রাস্তাতে যাতায়াত করে, সেই জন্য রাস্তাটা খুব প্রয়োজনীয়। আমরাও চাই যে রাস্তাটা দ্রুত তাড়াতাড়ি কাজটা শুরু হোক।